আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। সাংবাদিকদের দলবাজি প্রয়োজন নেই বলছেন প্রিন্স। জোট নয়, সমঝোতার ভিত্তিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব বলছেন মামুনুল হক। জানাবো, খালেদা জিয়ার জানাজায় বিপুল উপস্থিতি বিএনপি নির্বাচনে জোয়ার এনেছে। জাতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং সর্বশেষ জানাবো, জাজিরায় 2 শতাধিক ককটেল বিস্ফোরণ, আহত 1। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন জানাবো বিস্তারিত খবর। সাংবাদিকদের দলবাজির প্রয়োজন নেই বলছেন প্রিন্স। বিএনপি যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, সাংবাদিকদের কোনো দলবাজি করার প্রয়োজন নেই, প্রশাসনের তোষামত করারও দরকার নেই, ভয় পাওয়ারও কিছু নেই। সাংবাদিকদের একমাত্র পক্ষ হবে সত্য ও জনগণ। প্রয়োজন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা। প্রিন্স বলেন, ভয়ভীতি ও তোষামত দিয়ে কখনোই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সম্ভব নয়। যে সাংবাদিক সত্য লিখবেন এবং জনগণের পক্ষে দাঁড়াবেন, তার পাশে রাষ্ট্রকেই দাঁড়াতে হবে। বিএনপি সেই রাষ্ট্র গড়তে চায়। বিএনপি ক্ষমতায় এলে সংবাদপত্র ও সাংবাদিকতার পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করে গণতন্ত্রকে অর্থবহ করা হবে। সত্য লেখার কারণে কোনো সাংবাদিক যেন মামলা, হয়রানি ও নিপীড়নের শিকার না হয়, সেজন্য আইনি ও সাংবিধানিক সুরক্ষা দেওয়া হবে। বিশেষ করে মফস্বল সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও অধিকার রাষ্ট্রীয়ভাবে রক্ষা করা হবে। ভোট নয়, সমঝোতার ভিত্তিতে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করব বলছেন মামুনুল হক। বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আমরা ভিন্ন কোনো চিন্তা করছি না। আশা করছি শেষ পর্যন্ত সমঝোতার ভিত্তিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমাদের সমঝোতা গড়ে উঠেছে আন্দোলনের মাঝ দিয়ে। আমরা আন্দোলনের মাঠ থেকে একবারের নীতিতে, এক বাক্সের নীতিতে দলগুলোর সমঝোতার মাঠ থেকে নির্বাচন করার সিদ্ধান্তে উপনীত হয়েছি। মামুনুল হক বলেন, এখানে বিষয়টা খুবই জটিল। প্রত্যেকটা আসনে বিপরীতে একজনকে প্রার্থীকে চূড়ান্ত করা জটিল প্রক্রিয়া। এরপরও অনেক দূর অগ্রসর হয়েছি। প্রতিটি দল যেন ন্যায্যতার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়, এই বিষয়গুলো মাথায় রেখেই সমঝোতা হবে। আমরা কোনো জোট করছি না, এটা নির্বাচনী আসন সমঝোতা হচ্ছে। খালেদা জিয়ার জানাজায় বিপুল উপস্থিতি বিএনপি নির্বাচনে জোয়ার এনেছে। জাতীয় রাজনীতির একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় ইতিহাসের সর্ববৃহৎ গণজামায়াতকে জাতীয় রাজনৈতিক একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, এই বিপুল মানুষের উপস্থিতি শুধু আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অঙ্কে বাস্তব প্রভাব ফেলতে পারে। দলমত নির্বিশেষে খালেদা জিয়ার প্রতি মানুষের সহানুভূতি, ভালোবাসা ও আবেগ বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি জনসমর্থন বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকদের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক সংকট, আন্দোলন ও দমনপীড়নের প্রেক্ষাপটে খালেদা জিয়ার জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিএনপিকে নতুন করে জনমনে জায়গা করে দিচ্ছে। বিকেল 3টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন কোটির বেশি মানুষ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মূল মাঠ সংলগ্ন 2টি মাঠ, মানিক মিয়া এভিনিউ, খামারবাড়ি মোড় থেকে ফার্মগেট হয়ে কারুয়া বাজার পার হয়ে প্রায় শাহবাগ, বিজয় সরণি হয়ে আগারগাঁও পর্যন্ত সড়ক জুড়ে কাতারবদ্ধ হয়ে জানাজায় অংশ নেয় সাধারণ মানুষ। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের সড়ক, শিশুমেলা থেকে আসাদ গেট হয়ে ধানমন্ডি 32 পর্যন্ত এলাকাতেও ছিল মানুষের ঢল। অন্যদিকে শিশুমেলা থেকে টেকনিক্যাল মোড় পর্যন্ত ছিল মানুষের ঢল। এছাড়া নিচের সড়কে জায়গা না পেয়ে এক্সপ্রেসওয়ে, বিভিন্ন ভবনের ছাদ, ফুটওভার ব্রিজ ও মেট্রো স্টেশনের ভেতরে মানুষ কাতারবদ্ধ হয়ে জানাজায় অংশ নেয়। বিশ্লেষকদের ধারণা, 1 থেকে 1.5 কোটি মানুষ সরাসরি জানাজায় অংশ নেয়। এছাড়া সারা দেশে জেলা, উপজেলায় গায়েবানা জানাজায় অংশ নেন আরও লাখ লাখ মানুষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দৃশ্য বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। তারা মনে করছেন, জানাজা ঘিরে সৃষ্টি হওয়া আবেগ ও জনসমর্থন আগামী নির্বাচনের মাঠে দলীয় কর্মীদের আরও সক্রিয় ও সংগঠিত ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে। জানাজায় রাষ্ট্র ও সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
রহমান সহ পরিবারের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, ৩ বাহিনী প্রধান, শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম ওলামা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। আন্তর্জাতিক পরিসরে জানাজা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশি প্রতিনিধি উপস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্লেষকদের মতে এটি বিএনপির প্রতি আন্তর্জাতিক মহলে একটি ইতিবাচক মনোভাব ও সহানুভূতি তৈরিতে ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, খালেদা জিয়ার জানাজায় এই বিপুল গণজামায়াত বিএনপির প্রতি জনমতের শক্ত অবস্থানকে দৃশ্যমান করেছে। নির্বাচনী রাজনীতিতে আবেগ বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। এ বাস্তবতায় খালেদা জিয়াকে ঘিরে মানুষের ভালোবাসা, শ্রদ্ধা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। সব মিলিয়ে খালেদা জিয়ার জানাজা শুধু একজন নেত্রীর শেষ বিদায় নয়, বরং এটি দেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন করে জনমত গঠনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠেছে, যার প্রভাব আগামী নির্বাচনের ভোটের বাক্সে প্রতিফলিত হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। ১৯৮২ সালের ২৪শে মার্চ সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে অপসারণ করে ক্ষমতা দখল করেন। তিনি সংবিধান স্থগিত করে সামরিক আইন জারি করেন। এতে গণতন্ত্র চরমভাবে বাধাগ্রস্ত হয়। ১৯৮৩ সালে জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির নেতৃত্বে আসেন খালেদা জিয়া। তিনি প্রথমে এককভাবে ও পরে ৭ দলীয় জোট গঠন করে এরশাদের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন পরিচালনা করেন। ১৯৮৬ সালে এরশাদ সরকারের অধীনে নির্বাচন বর্জন করে বিরোধিতা করেন, যা তৎকালীন বিরোধীদের মধ্যে দৃঢ় নেতৃত্বের পরিচয় বহন করে। ১৯৮৭ থেকে ৯০ পর্যন্ত টানা হরতাল, মিছিল, সমাবেশ, গণ আন্দোলনের মাধ্যমে ৯০-এর গণপুত্থানে এরশাদের পতন ঘটে, যার মূল নেতৃত্ব ছিলেন খালেদা জিয়া ও বিএনপি। ১৯৯০ সালে গণ আন্দোলনের মাধ্যমে সামরিক শাসক এরশাদের পতনের পর ১৯৯০ সালে নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জয়ী হয়। খালেদা জিয়াই প্রথম গণভোটের মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করেন, যা গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করে। ১৯৯১ সালের ১২তম সংশোধনের মাধ্যমে প্রেসিডেন্সিয়াল থেকে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করেন তিনি, যা বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো পরিবর্তনের অন্যতম বড় মাইল ফলক হয়ে দাঁড়ায়। খালেদা জিয়ার আমলে ১৯৯৬ সালে নির্বাচন অনুষ্ঠিত হয় ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর ঘটে। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবর্তন। বিরোধী দলে থাকা অবস্থায় তিনি গণতন্ত্র চর্চা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিলেন। সংসদে ও সংসদের বাইরেও রাজনৈতিক মত প্রকাশের অধিকার রক্ষায় ভূমিকা রাখেন তিনি। ১৯৯৪ থেকে ৯৬ সালে আন্দোলনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি ও সেটি বাস্তবায়ন করেন খালেদা জিয়া, যার ফলে নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হয়, যা বাংলাদেশের গণতন্ত্রের জন্য বড় অর্জন। তার আমলে নারী রাজনৈতিক অংশগ্রহণের নেতৃত্বের ক্ষেত্র তৈরি হয়। সাংবাদিকতা ও মত প্রকাশের স্বাধীনতা প্রসারেও খালেদা জিয়া ব্যাপক ভূমিকা রাখেন। ১৯৯৬ থেকে ২০০১ সালে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশের গণতন্ত্র হরণ শুরু হয়। প্রতিরোধ গড়ে তোলেন খালেদা জিয়া। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে। দলটির প্রধান শেখ হাসিনা ক্ষমতা পাওয়ার পর বিরোধী দলের নেতাদের প্রতি দমনপীড়ন আচরণ করে বিএনপি। আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে ২০০৯ সালে। প্রারম্ভ হয় একদলীয় শাসন। দেশের গণতন্ত্র ভেঙে টুকরো টুকরো হতে থাকে। ২০১৪ সাল থেকে শুরু হয় আওয়ামী প্রহাসন। খালেদা জিয়া ও তার দলের শীর্ষ নেতাকর্মীদের উপর নির্যাতনের খড়গ চালাতে থাকে আওয়ামী লীগ। সে বছর শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হয় একতরফা নির্বাচন। বিএনপি সহ শতাধিক দল সেই নির্বাচন বর্জন করে। এতে শতাধিক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে আওয়ামী লীগ। এরপর থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা, গ্রেফতার ও বিচার বহির্ভূত দমন নীতি চালু করে দলটি। এত সব ঘটনার পরও খালেদা জিয়া দৃঢ় ছিলেন। ২০১৪-১৮ সালে একতরফা নির্বাচন প্রতিহত করতে তিনি জনগণকে সংগঠিত করেন এবং আন্দোলন চালিয়ে যান। তার তোপ দিন দিন এত বেশি প্রগাঢ় হতে শুরু করে ভয় পেয়ে যায় শাসক দল। ফলে তার বিরুদ্ধে শুরু হয় রাজনৈতিক হয়রানি। ২০১৮ সালে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠায় আওয়ামী লীগ সরকার। কারাগারে বারে বারে অসুস্থ হন বিএনপির চেয়ারপারসন। একেও বন্দী দশা, তার উপর শারীরিক অসুস্থতা তাকে দমিয়ে রাখতে পারেনি অপরাজনীতির কুশীলব্ররা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি থেকে পিছু হাঁটেননি খালেদা জিয়া। ২০২৪ সালের নির্বাচনে আমি ভোট করে বাংলাদেশের গণতন্ত্রের গলা কাটে আওয়ামী লীগ। অসুস্থ অবস্থায় তখনও বন্দী খালেদা জিয়া। তারপরও দেশ ও দশের কথা চিন্তা করেছেন তিনি। প্রকাশ্যে বা প্রত্যক্ষভাবে না হলেও আন্দোলন চালিয়ে যেতে গোটা দেশের মানুষের প্রতি বার্তা পাঠিয়েছেন তিনি। নেতাকর্মীদের ধরে রেখেছিলেন আপোষহীনতার চাদরে। কোটা প্রথা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয়। ৩৬ দিনের আন্দোলনে দেশবাসী কালো আওয়ামী খড়গ
কলস ছিঁড়ে ফেলে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়। খালেদা জিয়া মুক্তি পান বর্বরদের মিথ্যা থেকে, সাজানো নাটক থেকে। মুক্ত বাতাসে খালেদা জিয়া দেন সহনশীলতার বার্তা। ২৪ 5ই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের প্রেক্ষাপটে পুলিশ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। দেশের বিভিন্ন স্থানে দেখা দেয় বিশৃঙ্খলা। এই পরিস্থিতিতে ওই বছরের ৭ই অগস্ট নয়াপল্টনে বিএনপির এক সমাবেশে সংক্ষিপ্ত ভিডিও বার্তা দেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি বলেছিলেন, ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। তার কণ্ঠে সেই উচ্চারণ দেশবাসীর বিশৃঙ্খলা প্রশমনে ভূমিকা রাখে। দেশবাসী খুঁজে নেয় সাহস। পুলিশ কর্মকর্তারাই বিষয়টি স্বীকার করেছেন। তারা বলেছেন, বেগম জিয়ার সংযত দায়িত্বশীল বক্তব্যে সহিংসতা থেকে বিরতে থাকার আহ্বান যেমন ছিল, তেমনি ছিল দেশ ও মানুষের প্রতি গভীর মমতা। কঠিন সেই সময়ে তার কণ্ঠে দেশবাসী খুঁজে পেয়েছিল সাহস, স্থিরতা ও আশার বার্তা। এছাড়া তিনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছিলেন, যা দেশের মানুষ প্রতিনিয়ত অনুধাবন করে। যেমন, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এই মন্তব্যের মাধ্যমে তিনি আওয়ামী লীগকে কেবল একটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবে নয়, বরং একটি নির্ভরশীল, পরাধীন ও ক্ষমতা আসক্ত রাজনৈতিক শক্তি হিসেবে চিহ্নিত করতে চেয়েছিলেন। তার এই বক্তব্যের অন্তর্নিহিত অর্থ ছিল, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা থেকে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারেনি। তারা দেশের জনগণের কাছে দায়বদ্ধ না হয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে ভর করেছে বিদেশি সমর্থন প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।